গুলোকে 20 লাখ 30 লাখে বিক্রি করব, আমার কিছু করতে পারবে না। যেই করতে চাইবে বলবে বিজেপি বলে ভয় দেখিয়ে রেখে দেবে। এই ভয়টা কাটিয়ে আমাদেরকে উঠতে হবে। আজকে অর্জুন বাবু মিষ্টি মিষ্টি কথা বলছে না, আবার আমডাঙ্গার দিকে ঘুরঘুর করছে, আবার নৈহাটিতে গিয়ে ঘুরঘুর করছে। ও আর হতে দেওয়া যাবে না। অর্জুন বাবুকে লাল কার্ড দেখিয়ে কোথায়, মাঠের বাইরে শুধু নয়, লাল কার্ড দেখলে কোথায় থাকতে হয় জানেন? ও রিজার্ভ বেঞ্চও বসতে পারে না, নিচে ওদের ড্রেসিং রুমে চলে যেতে হয়। আমরা লাল কার্ড দেখিয়ে অর্জুন বাবুকে ও ড্রেসিং রুমে পাঠিয়ে দেবো, হবে তো নাকি? আর পার্থবাবু তো উনি তো মিস কলের এমএলএ, উনি এখন মিস কল দেওয়া আছে ওনাকে। কি মিস কলটা আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, তাই তো? ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল, মানুষের উপরে যে অত্যাচার হয়েছিল, মানুষকে যেভাবে মারধর করেছিল, এই আমডাঙ্গাতে, এই নৈহাটিতে, এই বীজপুরে, এই কাকিনাড়াতে, এই ব্যারাকপুরে যেভাবে সাধারণ মানুষের উপরে এই পার্থবাবুদের দলের পক্ষ থেকে পার্থবাবুরা দায়িত্ব নিয়ে, এই রফিক বাবুরা দায়িত্ব নিয়ে যে হামলা চালিয়েছিল, তারপরে কিন্তু কোর্টের মাধ্যমে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেছে, যে কোনো মুহূর্তে ধরে কিন্তু জেলের মধ্যে রাখতে পারে। এ তো মিস কলের এ তো মিস কল দিয়ে রেখেছে একে। আগামী দিন আপনার ভোট নেবে, আপনার ভোট নেবে, নেওয়ার পরে ভালো করে বুঝবেন, তৃণমূলের সাথে কিন্তু কংগ্রেসেরও জোট নেই, তৃণমূলের সাথে বিজেপিরও কিন্তু প্রকাশ্যে জোট নাই, দুটো দলের সাথে প্রকাশ্যে জোট নেই। এখন দুটো সরকারের মধ্যে কোনো একটা সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। তো দুটো সরকারের মধ্যে কোনো একটা সরকারের ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা আছে, কিন্তু দুটো সরকারেরই সাথে প্রকাশ্যে মমতা ব্যানার্জির দলের কোনো সম্পর্ক নাই, গোপনে বিজেপির সাথে আছে। 1998 সালে বিজেপির হাত ধরে তারা মানে দল তৈরি হয়েছিল বিভিন্ন সময়, 1999, 2000, 2002, 2004 গুজরাট দাঙ্গার পরেও মোদিজির হাত ধরেছিল কে? এই পার্থবাবুর দলের, পার্থবাবু যে দলে আছেন সেই দলের নেত্রী। তো আমি একটা কথা বলে রাখি, আমরা কি দেখছি যে পার্থবাবুকে মিস কল দিয়ে অলরেডি রেখে দিয়েছে, নটোরিয়াস ক্রিমিনাল বলে লিস্ট করে রেখে দিয়েছে। ভোটের পরে যদি বিজেপির কিছু সিটের প্রয়োজন হয়, পশ্চিমবাংলা থেকে যারা এক পা এগিয়ে আছে যাওয়ার জন্য, সেই লিস্টে মিস কল দিয়া এমপি যদি ইনি হয়ে যান, এই মিস কল দিয়া লোকগুলো আগে যাবে। তাই আমরা কি আমাদের মূল্যবান ভোটগুলো এই মিস কল দিয়া লোককে দেবো? এই দেবো, কারণ আমার জেনে বুঝে আমাদের হাত কাটা হবে। যেভাবে অর্জুন সিংকে কোনোভাবেই দেব না, যে অর্জুন সিং মাঝে মধ্যেই বিভাজনের রাজনীতি করে হিন্দু মুসলমানকে লড়িয়ে দিয়ে গদিতে টিকে থাকতে চায়, সেই অর্জুন সিংকে মুসলমান হিন্দু নির্বিশেষে আমরা ভোটের মাধ্যমে তার আওকাতটাকে আমরা বুঝিয়ে দেব। উনি তো দল চেঞ্জ করবেন, দলে আসবেন, দল চেঞ্জ করবেন, দলে আসবেন। উনার হয়ে যারা এতদিন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লো বা উনার জন্য যারা ক্ষতিগ্রস্ত হলো, তাদের অবস্থা কি হবে? তাই বলবো, ঐক্যবদ্ধ হন। কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান, আমাদের দেখার দরকার নাই। আমাদের মূল্যবান ভোট অর্জুন সিং এর বিপক্ষে আমরা দেব এবং খামচিহ্নের পক্ষে দেব। আমরা এই আজকে শুনছিলাম ইডি কোর্টকে বলেছে শাহজাহান যে দুর্নীতি করেছে, বিভিন্ন জায়গায় যে টাকা ফাঁকা থেকে লেনদেন থেকে শুরু করে অবৈধ যে তার লেনদেন ছিল, সেই লেনদেনের সাথে সাথে ওই দুটো এখনো বাইরে মন্ত্রী আছে, সেই মন্ত্রীরাও নাকি যুক্ত আছে। এই মন্ত্রীদের মধ্যে কে আছে আমি নতুন করে বলবো না, আপনারা একবার বলবেন, এটা জোরে বলো, জোরে বলো, বুঝতে পারছেন? তাহলে তাকে ভোটটা দিয়ে আগামী দিনে নাম যদি তার বেরিয়ে যায়, তাকে তো জেলের মধ্যে রাখবে। তাহলে ভোটটা দিয়ে আমার লাভ কি? ভোটটা নষ্ট করব কেন? আমি আমার মূল্যবান ভোট নষ্ট করব কেন? ওর পক্ষে দেব, ওদের পক্ষে দেব কেন? ভরসার প্রতীক, আশার প্রতীক, লড়াইয়ের প্রতীক, শ্রমজীবী মানুষের সাথে থাকার প্রতীক। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খান চিহ্নতে দিয়ে আগামী মে মাসের 20 তারিখে সকাল সকাল খাম চিহ্নে ভোট দিয়ে
পার্লামেন্টে পাঠাবো। আমডাঙ্গার কৃষকদের হয়ে আওয়াজ তুলবে, ব্যারাকপুরের শ্রমিকদের হয়ে কথা আওয়াজ তুলবে, শ্যামনগরের শ্রমিকদের হয়ে কথা বলবে, নৈহাটির জনসাধারণের হয়ে আওয়াজ তুলবে। বীজপুরে যে দাঙ্গা হয় সেটা বন্ধ করার জন্য সর্বোচ্চ লড়াই করবে। বীজপুরে দাঙ্গা কিন্তু মানুষ করতে চায়নি, কিছু রাজনৈতিক কারবারিরা তারা তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য সাধারণ মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিতে চায়। সেটা বন্ধ করার জন্য বলিষ্ঠ কণ্ঠে জামির ভাই পার্লামেন্টে গিয়ে সে লড়াই করবে। রাজি আছেন তো নাকি ভাই? তার হাতকে শক্ত করতে হবে তো নাকি ভাই? তার হাতকে শক্ত করতে গেলে কি করতে হবে? এই দেখুন আইএসএফ দেখতে পাচ্ছেন, খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে। আজকে সুপ্রিম কোর্টে একটা শুনানি চলছিল, আপনারা জানেন 26,000 যে চাকরি বাতিল হয়েছে, সেই মর্মে কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাক কি সাব্বার রাশিদি সাহেবের বেঞ্চ অর্ডার দিয়েছে চাকরি বাতিলের সাথে সাথে 12% সুদ সমেত 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। এবং আরেকটা ভয়ঙ্কর, অবশ্যই ভয়ঙ্কর তৃণমূলের জন্য, ভয়ঙ্কর মমতা ব্যানার্জির জন্য, ভয়ঙ্কর এই রফিকুল সাহেবের জন্য, ভয়ঙ্কর পার্থবাবুদের জন্য একটা অর্ডার দিয়েছে। কি সিবিআই চাইলে এদেরকে, এই যাদের নাম বললাম, এদের কাদের মধ্যে ইচ্ছে হলে কাউকেও তদন্ত করার স্বার্থে ডাকতে পারে। ভয় পেয়ে গিয়েছে। কল্যাণ বাবু বলছিলেন, কল্যাণ বাবু অনেক, এই বাবু কে এটা, কে দেখো তো একটু, বসতে বলো, বসতে বলো, একটা চেয়ার দিয়ে বসিয়ে দাও, একটা চেয়ার দিয়ে বসিয়ে দাও, বসো বাবু বসো, কারণ হচ্ছে পায়ে হাত দিচ্ছে মানুষের। কল্যাণ বাবু বলেছিলেন, খুব ডায়লগবাজি করছেন। আর একজন প্রাক্তন বিচারপতির বক্তব্য শুনলাম যে ওই কল্যাণ বাবু কোন কলেজ থেকে ল পাস করেছে সার্টিফিকেটটা একটু দেখাতো। আমার কিন্তু বিশাল সন্দেহ হচ্ছে ও টুকে পাস সেই মাল নয় তো, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট পাওয়ার মতো ওই ধরনের সার্টিফিকেট নয় তো। যাক, সে বিতর্কে যাচ্ছি না। কল্যাণবাবু বলেছিলেন সুপ্রিম কোর্টে গেলে 5 মিনিটে স্টে হয়ে যাবে, একটু খোঁজ নিয়ে দেখুন তো। আজকে তো মুভ হয়েছে, স্টে দিয়েছে কি দেয়নি এই 26,000-এর বাতিলটা। উল্টে ধমক দিয়েছে, যেভাবে দুর্নীতি করেছে উল্টে ধমক দিয়েছে। এখানে রাজ্যের পক্ষে, এসএসসির পক্ষে যে আইনজীবীরা দাঁড়িয়েছিল তারা কাঁচুমাচু করেছে, বলেছে, তার বিচারপতিকে বলেছে যে পরিস্থিতি দাঁড়িয়েছে গোটা মন্ত্রিসভাতে জেলে চলে যেতে পারে, আপনি এটাকে একটু স্টে করুন। গোটা মন্ত্রিসভা জেলে যাবার ভয় তারা পাচ্ছে। আজকে বলেছে, আমি বলিনি, রাজ্যে তথা এসএসসির পক্ষে যারা আইনজীবী দাঁড়িয়েছিল একটু খোঁজ নিয়ে দেখুন। বলেছেন যে সুপ্রিম কোর্টকে বলেছে যে গোটা মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে। মানে বুঝতে পেরেছেন, টপ টু বটম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, পাড়ার থেকে শুরু করে একদম কালীঘাট পর্যন্ত সব ম্যাক্সিমাম দুর্নীতিগ্রস্ত। তাই এদের হাত থেকে ব্যারাকপুরকে বাঁচাতে হবে, এদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আর যে দিল্লি সরকার যারা চালাচ্ছিলেন, যারা বিভাজনের রাজনীতি করে, মানুষে বিভেদ করে ক্ষমতায় টিকে থাকতে চায়, যাদের সময়ে দলিতরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে, এই বিজেপির 10 বছরে দলিত সমাজের মা বাপ ভাইয়েরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে। এই 10 বছরে আদিবাসী ভাইয়েরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে। এই 10 বছরে মুসলিমদের মধ্যে, হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সব থেকে বেশি যারা বীজ বপন করেছে এই বিদায়ী কেন্দ্রের বিজেপি সরকার। তাই এই বিদায়ী কেন্দ্রের বিজেপি সরকারকে আমরা চিরদিনের মতো বিদায় জানাতে চাই। তার সূত্রপাত আমরা এই ব্যারাকপুর থেকে শুরু করতে চাই। হবে তো নাকি ভাই? কারো ভয়, কারো কথাই ভয় পাবেন নাকি? কি বলছে বিজেপি এসে যাবে? আমি ধরেই নিলাম বিজেপি এসে যাবে। বিগত 5 বছরের মধ্যে 3.5 বছর তো বিজেপি ছিল এমপি এতে, ছিল তো নাকি ভাই? হ্যাঁ, ভুল বলছি নাকি? তাহলে আবার বিজেপির ভয় দেখাবে, আবার বিজেপির ভয় দেখাবে। ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কাছে এই রফিকার রহমান সাহেব, রফিকার রহমান তো নাকি, এই রফিকার বাবুদের কাছে কোনো ইস্যু নাই। একটা ইস্যু বলুক যে এই কারণে, এই গলাটা তো টানছে কেন ভাই?
গলাটা খুব টেনে নিচ্ছে তো, একটু কমাও, গলায় লাগছে। এই রফিকার বাবুদের কাছে, এই পার্থ বাবুদের কাছে এমন একটা ইস্যু নাই যে ইস্যুটা দেখিয়ে বলবে ভোটটা আমাকে দাও, কারণ সবটাই ফেল হয়েছে। 2011 সালের আগে মুসলমানকে বাঁচাতে এসেছিল, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের অবস্থা তলনিতে, মুসলমানদেরকে উদ্ধার করতে হবে। আদিবাসীদের অবস্থা খারাপ, দলিতদের অবস্থা খারাপ, মতুয়াদের অবস্থা খারাপ, এদেরকে উদ্ধার করতে হবার নামে কি করেছিল? ভোটটা চেয়েছিল। আর এই 13 বছর হয়ে যাচ্ছে, তা এখন পরিস্থিতি কি? আরো তলনিতে। তো ভোট চাওয়ার কোনো জায়গা নাই। আমডাঙ্গায় এসে এটাই বলবে ভোটটা আমাকে দাও, বিজেপিকে আটকাতে হবে। আমডাঙ্গায় এসে বলবে শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে ভোটটা চাইবে, আর অন্য কোনো ইস্যু নাই। আপনারা জবাব দেবেন, এই ভয় দেখিয়ে ভোট লুট তোমরা করেছো। বা 1952 সাল থেকে এই ব্যারাকপুরের মানুষেরা, এই আমডাঙ্গার মানুষেরা কন্টিনিউয়াসলি ভোট দিয়ে যাচ্ছে, পরস্পর ভোট দিয়ে গিয়েছে, 17 বার পার্লামেন্টে পাঠিয়েছে। আমডাঙ্গার কৃষক থেকে শুরু করে, এই ব্যারাকপুরের আপনার শ্রমজীবী মানুষ থেকে শুরু করে, ডেরেবার থেকে শুরু করে, চট শিল্পে, বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত আছে সেখান থেকে শুরু করে, তাদের মিনিমাম ওয়েজেস ঠিকঠাক করে পাচ্ছে না, কৃষকরা তাদের অধিকার পাচ্ছে না। কিন্তু ভোট আসছে, ভোট যাচ্ছে, বাবুরা নেতা হয়ে দিল্লি যাচ্ছে, আর দিল্লি থেকে আসছে, সাধারণ মানুষ লাভবান হচ্ছে না। 17 বার এমপি করে আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন। আপনারা মানে আপনার দাদু 1952 সাল থেকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছেন এই ব্যারাকপুরের মানুষেরা, আমডাঙ্গার মানুষেরা। কারণটা কি? আমি কৃষক, আমার হয়ে দুটো কথা বলবে, দেশের আইনসভার মধ্যে যাবে, গিয়ে আমাদের হয়ে আইন তৈরির কথা বলবে। আপনাদের একটু জানা দরকার এই এমপির কাজ কি। আপনারা অনেকে একটু জানেন বা অনেকে জানেন না, আপনারা জ্ঞাতার্থে একটু জানিয়ে দিই। একটা এমপির কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ হচ্ছে এই ব্যারাকপুর লোকসভার মধ্যে টোটাল এলাকার কি সমস্যাগুলো আছে সেইগুলোকে চিহ্নিত করা। সেগুলোকে চিহ্নিত করে পার্লামেন্টে গিয়ে যেই সরকারে থাকুক না কেন, যেই বিরোধীতে থাকুক না কেন, স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো। যেমন আগামী দিনে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম জামির ভাইয়ের কাজ কি হবে? এই আমডাঙ্গার 20,000 মানুষের যে জমি লুট হয়ে যাচ্ছে, তারা ক্ষতিপূরণ পাচ্ছে না, ওখানে যিনি কেন্দ্রীয় সড়ক মন্ত্রী আছেন, পরিবহন মন্ত্রী আছেন, তার কাছে যে হবেন, তার কাছে বলা যে পশ্চিম বাংলার এই আমডাঙ্গার তার ব্যারাকপুর লোকসভার মধ্যে এই ন্যাশনাল হাইওয়ে যে এক্সটেনশন হচ্ছে, যার ক্ষতিপূরণ দেওয়ার কথা, ঠিক করে ক্ষতিপূরণ পাচ্ছে না, আপনার দপ্তর, আপনি সেটা জানকে ইনকোয়ারি করে যাতে ক্ষতিপূরণ ঠিক করে পৌঁছানো যায় তার ব্যবস্থা করুন। তারপরে কি হবে? মন্ত্রীর কাজ হবে এটা শুনে তার ডিপার্টমেন্টাল অফিসারের মাধ্যমে, যদি ডিএম এখানকার ডিএম টাকা খেয়ে থাকে, এসডিও টাকা খেয়ে থাকে, বিডিও টাকা খেয়ে থাকে, এমএলএ টাকা খেয়ে থাকে, পঞ্চায়েতের প্রধান টাকা খেয়ে থাকে, এটা তদন্ত করবে এবং সব কটার ঘাড় ধরে জেলের ভাত খাওয়াবে। পশ্চিমবাংলার প্রেসিডেন্সি জেল, না হলে তিহার জেলে তুলে নিয়ে গিয়ে অনুব্রতর মতো ভাত খাওয়াবে। আর সাথে সাথে কি করবে? যাদের জমিগুলো এই হাইওয়ের জন্য পড়ছে, তারা যাতে 2013 অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ন্যাশনাল হাইওয়ের এক্সটেনশনের জন্য যে ক্ষতিপূরণ পায়, সেই ক্ষতিপূরণের চেক হাসি হাসি মুখে এই ভাইয়েরা নিয়ে বাড়ি ফিরবে। এটা হচ্ছে জামির ভাইয়ের কাজ থাকবে। জামির ভাইকে যদি আপনারা পার্লামেন্টে পাঠান, জামির ভাই পার্লামেন্টে গিয়ে, আপনি কৃষক, আপনার মাসিক গড়াই কেন 7,000 টাকার নিচে, তার আওয়াজ তুলবে। আপনারা যারা এখানকার মানুষ আছেন, আমার তো মনে হয় 75% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, তাই তো নাকি ভাই? ভুল বলছি নাকি? কারণ এটা চাষিভূষি এলাকা। কিন্তু যতই আপনারা চাষ করেন না কেন, আমি আপনাদের বলে রাখছি, আপনাদের এখানকার গড় আয় হচ্ছে মাস গেলে বিলো 7,000 আপনাদের ইনকাম হয় বছরে। তাহলে কত? খুব বেশি হলে 84,000 টাকা। এই টাকায় চলবে?
কিন্তু চালিয়ে নিতে হচ্ছে কেন? এই অর্জুন বাবু আজকে ভোট চাইতে আসলে প্রশ্ন করবেন, আমি কৃষক, আমার বিরুদ্ধে পার্লামেন্টে যখন বিল পাস হয়েছিল, যে বিলটাতে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো নীল চাষিদের সাথে ব্রিটিশরা যে দমনপীড়ন নীতি আনতো, নীল চাষিদেরকে মারধর করত, চাষ করিয়ে শোষণ করে নিত, তোমার মোদী সরকার, তোমার প্রধানমন্ত্রী, তার প্রধানমন্ত্রী অর্থাৎ শাসক মিলে তোমরা যে বিল পাস করিয়েছিলে, আমাদেরকে শোষণ করার জন্য বিল পাস করিয়েছিলে, আমি কৃষক, এখন তোমাকে আর ভোট দেব? তুমি আমার বিরুদ্ধে বিল পাস করিয়েছিলে, তোমার উচিত ছিল পার্লামেন্টে গিয়ে আমার বিরুদ্ধে বিল পাস হচ্ছে আমার পক্ষ নিয়ে কথা বলা। কারণ তুমি মোদির ভোট নিয়ে তুমি পার্লামেন্টে যাওনি, তুমি কৃষক, আমার ভোট নিয়ে তুমি পার্লামেন্টে গিয়েছিলে, আমার হয়ে কথা বলার দরকার ছিল, আমার হয়ে কথা বলনি। তাই এবার ভোট চাইতে এসেছো, তোমাকে আমি ভোট দেব না। রাজ্যের আইনসভার মধ্যে সংযুক্ত মোর্চার এক বিধায়ক নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর এক বিধায়ক নওশাদ সিদ্দিকী, আমরা কৃষক, আমাদের হয়ে কথা বলছে, আমাদের হয়ে লড়াই করছে। এই লড়াইটা রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না। আমরা কৃষক, এই লড়াইটা রাজ্যের আইনসভার মধ্যে যেমন হচ্ছে দেশের আইনসভার মধ্যে ঢুকাতে হবে। সেই জন্য জামির ভাইকে আমরা আগামী মে মাসের 20 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে তাকে পার্লামেন্টের মধ্যে পাঠাবো। আমি লড়াই কৃষকের জন্য রাজ্যের আইনসভায় করছি, এই লড়াইটা আমাদেরকে দেশের আইনসভায় পৌঁছাতে হবে। পৌঁছাতে গেলে কি করতে হবে? আপনার প্রতিনিধি পাঠাতে হবে। হয়তো এরপরে এখানেই হয়তো মমতা ব্যানার্জি আসতে পারে, অভিষেক ব্যানার্জি আসতে পারে, মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, পার্থবাবু আসবে। আপনারা যদি পারেন শালীনতা বজায় রেখে যদি জবাব দিতে পারেন ভালো, না হলে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যখন 3টে বিল নিয়ে এসেছিল কেন্দ্র সরকার, কৃষকদের স্বার্থে আঘাত লাগছিল, কৃষকদেরকে শোষণ করার চিন্তা ভাবনা করছিল, কৃষকদেরকে আবার কর্পোরেটদের হাতে, পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিল, তখন সারা দেশের কৃষকরা এই বিলের বিরোধিতা করেছিল। পশ্চিমবাংলার কৃষকরাও এই বিলের বিরোধিতা করেছিল, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই বিলের বিরোধিতা করেছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বিলের বিরোধিতা করেছিল। কৃষকদের ডাকা ভারত বন্ধকে সারা দেশে যেমন সংহতি জানিয়েছিল, সমর্থন জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলেরা, আমরাও কৃষকদের ডাকা ভারত বন্ধকে সংহতি জানিয়ে কৃষকদের স্বার্থে ভারত বন্ধকে সফল করতে, ভারত সরকারকে চাপে ফেলতে, যাতে এই বিলগুলো প্রত্যাহার করে নেয়, আমরাও রাস্তায় নেমেছিলাম। যখন আমরা রাস্তায় নেমেছিলাম, এই পার্থবাবুর দলের কিছু গুন্ডা মস্তান আমাদের উপরে, কৃষকদের উপরে আক্রমণ করে আমাদের বন্ধকে সফল হতে দেয়নি। তাই পার্থবাবুরা আগামী দিনে ভোট চাইতে এলে সর্বপ্রথম কৃষকরা বলবেন, ওই দিনকে আপনাদেরকে আমাদের পাশে পাওয়া যায়নি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের পাশে দাঁড়িয়েছিল, ভোটটাও কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে যাবে, কোনো জোড়া ফুলের পক্ষে যাবে না। অপরন্ত জোড়া ফুল আমাদের উপরে আক্রমণ চালিয়েছিল। কৃষক ভাইরা হবে তো নাকি? আমি তো একটা জিনিস ভেবে পাই না, আমাদের আন্দোলনটা ছিল অর্জুন সিং এর বর্তমান দলের বিরুদ্ধে, অর্থাৎ আচ্ছা আচ্ছা, একটা ভয়ঙ্কর তথ্য এলো। তথ্য সত্যতা কি জানি না, কিন্তু আমি বলছি আপনাদের, পরে বলছি। তো কি বলছিলাম ভুলে গেছি, কি বললাম? আমরা লড়াই আন্দোলন করছিলাম বিজেপির বিরুদ্ধে, বিজেপির বিলের বিরুদ্ধে লড়াই করছিলাম। মমতা ব্যানার্জির অত বুকটা তো চিনচিন করছিল কেন? মমতা ব্যানার্জির কষ্ট হচ্ছিল কেন? আমরা লড়াই করছিলাম অমিত শাহের বিরুদ্ধে, আমরা লড়াই করছিলাম মোদির বিরুদ্ধে, আমরা লড়াই করছিলাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, আমরা লড়াই করছিলাম দিলীপ ঘোষের বিরুদ্ধে, আমরা লড়াই করছিলাম সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিদের এত কষ্ট হচ্ছিল কেন? আমরা তো ভারত বন্ধের ডাকে সমর্থন জানিয়েছিলাম বিজেপি সরকারের বিরুদ্ধে, কিন্তু মমতা ব্যানার্জির বুক চিনচিন করছিল কেন? হয়তো এই বার্তাটা দাদা ওপর থেকে দিয়েছিল, যদি পশ্চিম বাংলায় বন্ধ সফল হয় তাহলে তোমার ভাইপো গ্যারেজ হয়ে যাবে, এটা হতে পারে। সেই জন্য ওই রফিকার রহমান সাহেবেরা, পার্থবাবুরা তাদের গুন্ডামস্তানকে লাগিয়ে আমাদেরকে বন্ধ সফল হতে দেয়নি। তাই আমরা কৃষকরা আমাদের বন্ধকে যিনারা সফল হতে দেয়নি, তারা কি একটাও ভোট পাবে ভাই?
এইভাবে এখানে একটা তথ্য এলো, একটা গোপন চিঠি আমাদের এলাকার যিনি বিধায়ক তিনি নাকি অভিষেক বাবু মমতা ব্যানার্জির কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন, অর্জুন বাবুর সুপারিশ পাঠিয়েছিলেন। যদি অর্জুন বাবুকে ব্যারাকপুর থেকে কন্টেস্ট করতে দেওয়া হয় তৃণমূলের পক্ষে, নাকি এখান থেকে 60,000-এর ওপর কাছে আশেপাশে লিড পাবে। বুঝতে পেরেছেন? তাহলে বিজেপির কত বড় এজেন্ট আপনার ঘরে বসে আছে। খারাপ লাগছে নাকি? এ তো বড় এজেন্ট বিজেপির। আমি তো একটা কথা বলি, 2019 সালের আগে বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে আটকাতে হবে বলে রাজ্যে বিজেপিকে নিয়ে আসলো। 2021-এ বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে আটকাতে হবে বলে আপনার পাড়াতে বিজেপিকে নিয়ে আসলো। 2024-এ যদি এখনো এই তৃণমূলের খাওয়া গ্যাস আমরা খেয়ে নিই, তাহলে কিন্তু আগামী দিনে আপনার বেডরুমে এই বিজেপিকে হাজির করে দেবে। আমি বলতাম, এই কাগজ কিন্তু তার প্রমাণ দিয়ে দিচ্ছে। আপনার ঘরে তো বিজেপি ঢুকে বসে আছে। বকলমে বিজেপির এজেন্ট যে আজান বন্ধর জন্য মামলা করেছিল, তার হয়ে সুপারিশ গাইছে, তাকে নাকি 60,000 ভোটে লিড করাবে। ভোট চুরি করে লিড করালে আলাদা জিনিস, মানুষ যদি শান্তিপূর্ণভাবে ভোট দেয়। অর্জুন বাবু কেন, পার্থবাবু এখান থেকে 60,000 মাইনাস খাবে। কি ভাই, হবে তো নাকি? হ্যাঁ, 21-এ নির্বাচনে গণনায় কি হচ্ছে আমরা জানি। আমরা রাজনীতিতে তখন একটু কাঁচা ছিলাম, এখনো খুব পাকা বলছি না। কিভাবে চুরি করেছে আমরা জানি, জবাব আমরা সময়ের সাথে সাথে দেব। আমরা ভুলে যাচ্ছি না গণনা কেন্দ্রে আমাদের সাথে কি হয়েছে, তারপরে কি হয়েছে। আর একটা, তাহলে আপনারা প্রস্তুত থাকুন যে 60,000-এর নাম নিয়েছে শুনলাম যেটা, যে 60,000-এর নাম নিয়েছে। আমরা 60,000-এ অর্জুন বাবুকে মাইনাস দেব, 60,000 পার্থ বাবুকে মাইনাস দিয়ে বলবো আমডাঙ্গা তথা ব্যারাকপুরে ও কোনো বিজেমূল কাজ দেবে না, কাজ হবে না। তাই তো নাকি ভাই? এখানে প্রায় হাজার হাজার মানুষ এসেছেন। আর একটা কথা, বারাসাতেও কিন্তু আমাদের প্রার্থী আছে। আপনাদের আত্মীয় তো অনেক বারাসাতে থাকে ভাই, থাকে তো? জামির ভাই দিকে আসো। ডান দিকে আছে আমার বারাসাতের তাপস ব্যানার্জি, আর বাঁ দিকে আছে আমাদের ব্যারাকপুরের অ্যাডভোকেট জামির সাহেব। দুটোকে পার্লামেন্টে আমরা এখানে পাঠাবো, আরো যেগুলো আছে পার্লামেন্টে পাঠাবো। আমাদের জনগণের কণ্ঠ হয়ে পার্লামেন্টের লড়াই দিয়ে আসবে। তো জুন মাসের 1 তারিখে তাপসদার ভোট আছে বারাসাতে। আপনাদের যারা যে আত্মীয় আছে এখন থেকেই কনভিন্স করান, কোন স্বপন বাবুকে ভোট হবে না, কোন কাকলি দিকে ভোট হবে না। ভোটটা কাকে দেওয়া হবে? তাপস বাবুকে খাম চিহ্নে দেওয়া হবে। আর মে মাসের, আগামী মাসের 20 তারিখে আপনাদের এলাকার আত্মীয় স্বজন, আপনাদের এলাকায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে একটাই কথা, কোন দল বদলু অর্জুন সিংকে ভোট নয়, আর কোন মিস কল দিয়া মানুষকে পার্থ বাবুকেও ভোট নয়। ভোটটা স্বচ্ছতার সাথে যারা লড়াই করতে যেতে পারে, যে পিছপা হবে না, মানুষের জন্য কথা বলবে, পেছনে কোনো টিউনিং থাকবে না, পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বলবে, দলিতের হয়ে কথা বলবে, আদিবাসী হয়ে কথা বলবে, মুসলিমের হয়ে কথা বলবে, বঞ্চিত মানুষের হয়ে কথা বলবে। আমাদের অ্যাডভোকেট জামির সাহেবকে আমরা পার্লামেন্টে পাঠাবো। একটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম। আর একটা কথা, জামির ভাইয়ের হয়ে আগামীকাল আমরা নমিনেশনে যাব। আমাদের আগামীকাল আচ্ছা, সন্দেশকালী। আপনাদের বলি, আগামীকাল সকাল 9:30-9টার মধ্যে আমরা যারা, আমি অনুরোধ করব সর্বোচ্চ জমায়েত করবেন। আগামীকালই আমাদের নমিনেশন আছে অ্যাডভোকেট জামির সাহেবের পক্ষে। আমরা বারাসাত ডিএম অফিসে আমরা জামির ভাইকে সাথে নিয়ে আওয়াল সিদ্দি মোড় থেকে আমরা দলবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা নমিনেশন জমা করতে যাব। তাই যারা যেতে চাইছেন, জামির ভাই থাকবেন, আমাদের তাপসদা থাকবেন, আমাদের রাকেশ থাকবেন, আমাদের
জুলফিকার থাকবে, সাদ্দাম থাকবে, আরও যে সমস্ত নেতৃত্বরা আছে, আবার উঠে দাঁড়াও তো, এই সমস্ত নেতৃত্বরা আছে। সর্বোপরি আপনারা যারা ছটে বসে আছেন, ধুলোতে বসে আছেন, আপনারাও তো দলের এক একটা বড় বড় সৈনিক, আপনিও দলের মেম্বার, অনেকে আমিও দলের মেম্বার। আপনারা যতটা গুরুত্ব, আমারও ততটা গুরুত্ব। শুধু পদটা আমাকে দিয়ে রেখেছে, কালকে আমাকে পদ নাও নিতে রাখতে পারে, কালকে আমার পরিবর্তে কাউকে দল চাইলে দিতে পারে, কিন্তু আমরা সবাই সক্রিয় কর্মী দলের। তাই আমরা সক্রিয় দল কর্মীরা মিলে আমরা আগামীকাল 10টার মধ্যে, 9:30 থেকে 10টার মধ্যে আওয়ালসিদ্ধি মোড়ে জমায়েত হব। ওখান থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জামিরদার নমিনেশন করাবো এবং নমিনেশনই বার্তা দিয়ে দেবো, জামিরদা ব্যারাকপুর থেকে জেতা সার্টিফিকেট নিয়ে পার্লামেন্টে যাবে। ভাই একটা গুরুত্বপূর্ণ দিল, এটা কি কলেজ তো নাকি? হ্যাঁ, আগামী দিনে এখান থেকে দেখবেন ভুয়ো টিচার বার হবে, বুঝতে পারছেন না? মহল্লার মসজিদ, এই স্কুল থেকে একটা না কটা গিয়েছে? একটা গিয়েছে। কলেজ থেকেও দেখবেন আগামী দিনে কত হবে। নেতার ছেলে, নেতার জামাই, নেতার বৌমা, নেতার ভাই সব কিন্তু ধরা হবে, ছাড়া হবে না। আর একটা কথা আপনাদের বলে রাখি, যদি আপনারা আমাদের প্রার্থীকে জিতে পার্লামেন্টে পাঠান, তাহলে ভোট যেমন আপনাদের দ্বারে দ্বারে এসে আমরা চাইছি, 5 বছর ধরে এই এমপি দুয়ারে এমপি প্রকল্প আমরা চালাবো। যেভাবে 5 বছর ভোটটা চাইছি আপনাদের দ্বারে দ্বারে এসে, এমপি পরিষেবা আপনাদের দ্বারে দ্বারে যাবে, এগিয়ে দিয়ে আসবে। এমপি সার্টিফিকেটের জন্য, এমএলএ সার্টিফিকেটের জন্য এখন এমএলএ দরবার হতে হয়, 500,000 টাকা না দিলে কোনো সার্টিফিকেট পাওয়া যায় না। এই ধরনের অনেক অভিযোগ আছে। আপনাদের বলে রাখি, আপনারা আমাদেরকে সুযোগ দিলে, আমাদের পক্ষ থেকে এমপি নির্বাচিত হলে, এমপি সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে এমপির সাথে শুধু যোগাযোগ করবেন, সরাসরি যোগাযোগ করবেন। এমপি আপনার বাড়িতে আপনার দ্বারে সার্টিফিকেট পৌঁছে দেবে। দুয়ারে এমপি প্রকল্প আমরা চালাবো। সকলে শুনে রাখুন। তবে একটা কথা বলছি, ভয় পাওয়ার কোনো জায়গা নয়। শুধুমাত্র বিজেপি এসে যাবে এই ভয় দেখি আমাদের ভোট লুট করছে, ওই ভয় পাওয়ার কোনো জায়গা নাই। আর আজকের পর থেকে যদি আপনাদেরকে আমি কি ভয় দেখাই, চমকাই, শুধু এইটুকু বলে রাখবেন, এই সন্দেশখালীর শাহজাহান শেখের অবস্থা দেখো। সন্দেশখালীর শাহজাহান শেখ কি মুকুটবিহীন সম্রাট ছিল। এই আমার মায়ের উপর এখন অত্যাচার করেছে, এ বলছিল ছাড়া হবে না, ছাড়বো না একটাকে। পেনের খোঁচাতে ভাঙড়ের মুকুটবিহীন সম্রাট এককালের ছিল আরাবুল ইসলাম, এখন বলছে গোষ্ঠীদ্বন্দ্ব, এখন অনেক কিছু বলছে বলুক। সর্বকিছু প্রথমে কিন্তু পেনের খোঁচাটা নওশাদ সিদ্দিকীদের ছিল, আইএসএফ এর ছিল। প্রথম জেলের ভাতটা কিন্তু আইএসএফ তাকে এইবারের মতো খাইয়েছে। তো আপনাদের এলাকার যে সমস্ত পঞ্চায়েতের প্রধান, কয়েকদিন আগে তো একটা পঞ্চায়েতের প্রধানকে এর দলের লোকেরাই খুন করলো। সত্যি কষ্ট লেগেছিল, বিশ্বাস করুন। কারো তো পিতা, কারো তো সন্তান, কারো তো স্বামী, খুব কষ্ট লেগেছিল। তো ওই হিংসা আমরা আর হতে দেব না। সাথে সাথে এটাও বলছি, যেমন আমরা হিংসা হতে দেব না, কিন্তু আমাদের কাছে সব নোট ডাউন হচ্ছে। পঞ্চায়েতের উন্নয়নের জন্য 1 বছরে কম করে 5 কোটি আসে, 5 বছরে 5 কোটি আসে, কোন পঞ্চায়েতে 10 কোটি পর্যন্ত আসে। এই টাকাগুলো যারা লুট করছে, লুট করে হাইওয়ের ধারে জমি কিনছে, লরি কিনছে, বারাসাতে ফ্ল্যাট কিনছে, সব কিন্তু আমাদের নোট হচ্ছে। আমরা ক্ষমতায় আসলে কমিশন বসাবো, সমস্ত পঞ্চায়েতের কাগজপত্র বার করব, সমস্ত হিসাব করব। যাদের দেখবো হিসাব বহির্ভূত হচ্ছে, তাদের বাড়ি, গাড়ি, জমি, জায়গা, ফ্ল্যাট সমস্তটাই নিলামে আমরা তুলে দেব। নিলামে তুলে দিয়ে যে টাকাটা আসবে, সেই টাকাটা কোষাগারে দিয়ে, জনগণের টাকা কোষাগারে ফিরিয়ে আবার জনগণের কাজে আমরা ব্যবহার করব। তাদেরকে বলেন প্রস্তুত থাকতে, তাদেরকে বলবেন ছাড়া 1 ইঞ্চি ছাড়া যাবে না। হ্যাঁ, আমরা মারের বদলা মারের রাজনীতি করি না, খুনের বদলা। হ্যাঁ, কার নিউ টাউনে বাগান বাড়ি আছে, কে দীঘায় হোটেল কিনে রেখেছে, কিছু কিছু কিন্তু তথ্য আমাদের কাছে এসেছে। ও বেনামে কিনে রাখলেও কি হবে, যেখান থেকে রেজিস্ট্রেশন হচ্ছে তারা তো আমাদের ভালোবাসার মানুষ ভাই। যে বিক্রি করছে আর যে কিনছে, সাক্ষীর সইটা যে দিচ্ছে, মনে রাখবে সেই কিন্তু আমাদের ভালোবাসার মানুষ। এদের অত্যাচারের কারণে আসতে পারছে না, সেই ভোটও কিন্তু আমাদের আসবে।
তাই আপনাদের বলি, ভয় পাওয়ার কোনো জায়গা নাই, লড়ে নিতে হবে আপনার অধিকার। ব্রিটিশদের পিরিয়ডে যেভাবে অত্যাচার করত, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যদি ভাবতো যে আমরা এদের সাথে পেরে উঠতে পারবো না, এদের সাথে পেরে উঠতে পারবো না, তাহলে কিন্তু আমরা আজ স্বাধীন হতে পারতাম না। কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বিনয় বাদল দীনেশ আশফাকুল্লাহ থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে সকলে ঐক্যবদ্ধ হয়েছিল। তাদের লক্ষ্য একটাই ছিল, ব্রিটিশ মুক্ত ভারত করব, তাতে জীবন দিতে হয় দেব। তারা জীবন উৎসর্গ করেছিল বলে ব্রিটিশ মুক্ত ভারত পেয়েছি। আমাদের লড়াইটা থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, দুর্নীতি মুক্ত বাংলা করব, দুর্নীতি মুক্ত বিভাজন মুক্ত দেশ গড়ব। এই দেশ গড়তে গিয়ে যদি জেল খাটতে হয় নওশাদ সিদ্দিকীকে, একবার কেন 100 বার জেল খাটতে নওশাদ সিদ্দিক প্রস্তুত আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে এখান থেকে বিদায় নিন। শেষ কথা ভাই, আজকে এই যে কোন পঞ্চায়েতের প্রধান মারা গিয়েছিল ভাই? আমডাঙ্গা পঞ্চায়েতের প্রধান মারা গেল, তখন তো অনেক হই হই হচ্ছিল। দেখুন এত বছর, এতদিন পার হয়ে গেল, এতদিন পার হয়ে গেল, এতদিন পার হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় তার পরিবার কেমন আছে